জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। ডাকসু নির্বাচনে ত্রুটিপূর্ণ প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তাদের অফিসে দৌড়ঝাঁপ আর প্রার্থীদের কুশল বিনিময় ও ব্রিফিংয়ে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। জুমার নামাজ শেষে শহীদুল্লাহ হলে ছাত্রদলের প্রার্থী আদিব সহাবস্থানের আহ্বান জানান। অন্যদিকে ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীরা জানান তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে বাকছাসের বাকের বলে নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা হবে। জুমার নামাজের পর প্রার্থীরা হলে হলে যায় কুশল বিনিময় করতে। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় নানা সমস্যার সমাধানের কথা। বাকছাসের প্যানেলের পক্ষ থেকে ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময় শেষে জানানো হয় আবাসিক হলে গড়তে কাজ করবে তারা। শহীদুল্লাহ হলে কুশল বিনিময় শেষে ছাত্রদলের ডাকসু প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম জানান ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সকলকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সহাবস্থানের আহ্বান জানান। বিজয় ৭১ হলে কুশল বিনিময় করে মধুর ক্যান্টিনে কথা বলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় নির্বাচিত হলে বাস সমস্যা নিয়ে চিরস্থায়ী সমাধান করার আশ্বাস দেন তিনি। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। সশরীরে যেটা আমরা বলছি যে ২৬ তারিখের আগে কোনো ধরনের গ্রুপিং করে, মিছিল করে, মিটিং করে, প্রসেশন করে প্রচারণাটা ঠিক হবে না, আচরণবিধি নীতি পড়বে। আমরা কালকে অলরেডি নোটিশ করেছি, কালকে রাত্রে আপনারা দেখেছেন। পরপর আমরা অনেকগুলো নোটিশ করে দিছি আচরণবিধি মেনে চলার জন্য। আর কি কি করবেন না সেটাও আমরা বলে দিয়েছি। প্রতিটা হলে একটি ডাক্তার, এমবিবিএস মেডিকেল ডাক্তার, যাকে জানে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গাইনি জটিলতায় তারা ভোগেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ। যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব, এমন একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ। আমাদের কমিটমেন্ট এটা যে আমরা জয়ী হই বা না হই, আমাদের সক্ষমতার বিচারে যে কাজ সেটা আমরা আমাদের অ্যালামনাইকে কাজে লাগিয়ে করছি। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়া ৪৭ জনের মধ্যে ১৩ জন প্রার্থীতে ফিরে পেতে পুনর্বিবেচনার আবেদন করেছেন। চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর এই আবেদন করে তারা। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন প্যানেলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, যে ১৩ জন প্রার্থীতে ফিরে পেতে আবেদন করেছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানাবেন। স্থানীয় ১৩ জন না, সংখ্যাটা বেড়ে এখন প্রায় ৩০ হয়েছে এবং তারা যে আপিল করেছে সেই আপিলটা তারা যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা সেটা বিচার বিবেচনা এবং যেই ভুলগুলো তারা করেছে সেগুলো দেখে সংশোধন কতটুকু করেছে তারপরই কিন্তু আমরা জানি যে ২৫ তারিখে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তো আরেকটি বিষয় একটু বলতে হয়, নিশ্চয়ই আপনিও বলছিলেন যে অন্যান্য প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, হলগুলোতে এবং আজকে নামাজের পরে মসজিদের বাইরেও বিভিন্ন প্রার্থী যারা শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ করেছেন। তারা তাদের সঙ্গে সামাজিক যে কাজ সেগুলো তারা করেছেন এবং আমরা রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা বলছেন যে এগুলো আচরণবিধি লঙ্ঘনের বিষয় নাই, বরং আমরা জানি যে ২৬ তারিখ থেকে আসলে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হবে এবং ভোটের ২৪ ঘন্টা আগে নির্বাচনী প্রচারণাটি শেষ হবে। তবে এখন যেই প্রার্থীরা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সেগুলোকে নির্বাচনী প্রচারণার বাইরে ধরা হচ্ছে এবং আমরা আজকে দেখেছি যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। সেখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত যারা বিভিন্ন নির্বাচনী কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার কিংবা ব্যানার
তারা দিয়েছেন সেগুলোকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে আজকে যেহেতু আমরা শুরুতে দেখি যে ছাত্রদল তারা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি তাদের যে প্রার্থীরা রয়েছেন প্যানেলের তারা কিন্তু বিভিন্ন জায়গায় জনসংযোগ করেছেন। এবং এরপরে আমরা দেখেছি ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ, জিএস প্রার্থী তারা কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তারা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এই ক্যাম্পাসের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোর একটি স্থায়ী সমাধানের জন্য কিন্তু তারা এখানে আজকে কথা বলছেন। তারা যদি নির্বাচিত হন, তাদের প্যানেল যদি নির্বাচিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো বিশেষ করে আবাসন সংকট, খাবারের মান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা সবগুলোকে বিষয়গুলো কিন্তু তারা সমাধানের কথা বলেছেন। এছাড়া আমরা দেখেছি যে জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ যারা রয়েছেন বাকছাস তারাও কিন্তু তাদের প্রেস ব্রিফিং করেছেন এবং তারাও একই রকম কথা বলেছেন যে এই ক্যাম্পাসে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে তারা কাজ করবেন যদি তারা বিজয়ী হন। তো এই ছিল সানি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। পিআর পদ্ধতি ব্যবহার করা দেশগুলো ভালো নেই, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এই পদ্ধতি ব্যবহার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাহিদ আরও বলেন, গেল 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন বিলম্বিত হলে পালিয়ে যাওয়া স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার কার্যক্রম বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল। বিএনপি দুর্নীতি দমন কমিশনও প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন তিনি। 2008 সালে নির্বাচনকে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 1/11কে বৈধতা দেওয়ার জন্যই আসন ভাগ করে ওই নির্বাচন হয়েছিল। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? বিগত 16 বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিচার নিশ্চিত ত্বরান্বিত করতে নির্বাচন চায় বিএনপি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রোক্লেমেশন অনুসরণ করে ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার ফান্টন সম্মেলন কক্ষে এক সমাবেশ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া সংস্কার কমিটির সদস্য হয়ে পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে একটি গোষ্ঠী দ্রুত নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকেই ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে
অনুদান কমে যাওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব পড়ছে। সংকট সমাধানে তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সমর্থন দেয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্ব। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সমাধানের পথ মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ। জুলাই সনদের উপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষে গত ১৬ আগস্ট জুলাই সনদ চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেওয়া হয়। তাদের মতামত দিতে বলা হয় ২০ আগস্টের মধ্যে। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুদিনের সময় বাড়ায় ঐক্যমত্য কমিশন। প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন। তবে সংস্কার বাস্তবায়নে ভিন্ন মত জানায় দলগুলো। জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেয় পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারকেও একমত নয় দলটি। বিএনপি চায় যেসব সাংবিধানিক সংস্কার ঐক্যমত্য হয়েছে সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিএনপির বিপরীত অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের উপর সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই অঙ্গীকারও সমর্থন করেছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য এ তালিকা ঐক্যমত্য কমিশনের কাছে চেয়েছে তারা। খুব শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সেই সঙ্গে আগামী ২ বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের রোড ম্যাপ হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কার্যালয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বলেন, ২৪শে আগস্ট বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি সই হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশ একসাথে কাজ করলে আমদানি রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশ সহজ হবে। এছাড়া সুযোগ তৈরি হবে কৃষি, আইসিটি, চামড়া, ফুড ম্যানুফ্যাকচারিং, আইসিটি সহ বিভিন্ন খাতে। The joint venture collaborations in between our business community is very important. Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. পাকিস্তানি প্রতিপক্ষ ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ড ভ্যান চাপায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার এলাকায় পৌঁছলে হঠাৎই একটি অটোরিকশা ইউটার্ন নিয়ে সামনে চলে আসে। এ সময় লরিটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও অটোরিকশার উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা বাবা উমর আলী, মা নূরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও 4 আরোহী আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা ঢাকা থেকে কুমিল্লার গ্রামের বাড়ি বরুড়ায় ফিরছিলেন। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পদুয়ার বাজারের এই ইউটার্নে আগেও অনেকবার দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারের বিশ্ব রোড এলাকার দুর্ঘটনার পর দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন মাসুদ আলম। মাসুদ, যানজট নিরসনে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ?
সানি, আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায়। এই স্থানটিতে আসলে নিমিষেই ঝরে গেল একই পরিবারের 4 জনের প্রাণ। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং 2 ছেলে। এই দুর্ঘটনার পর দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। কারণ হচ্ছে যে এই যানজটের মূল কারণ হচ্ছে যে লরিটি আসলে একটি প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশার উপর উল্টে পড়ে। এরপরে কিন্তু আসলে মহাসড়কের উভয় পাশে কিন্তু এক ধরনের জট তৈরি হয়। কিন্তু পুলিশ চেষ্টা করেছেন, কিন্তু তাদের যে কিছু যে সীমাবদ্ধতা রয়েছে, যার একই সঙ্গে হচ্ছে যে তাদের রেকার সহ অন্যান্য যে যন্ত্রাংশ রয়েছে যেগুলো দিয়ে আসলে তারা দুর্ঘটনা কবলিত যে পরিবহনগুলো দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো তারা দ্রুত সরিয়ে ফেলেন। কিন্তু সেটি তাদের সীমাবদ্ধতা থাকার কারণে বা সংকটের কারণে তাদের দ্বারা সম্ভব হয়নি, যার কারণে এই 5 কিলোমিটার এলাকা 5 ঘন্টা ধরে মহাসড়কের উভয় পাশে প্রায় 20 থেকে 25 কিলোমিটার যানজট তৈরি হয়। তবে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন যাতে করে এই উল্টে পড়া সিমেন্ট বোঝাই যে লরি একই সঙ্গে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং প্রাইভেট কারটি উদ্ধার সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যায়, সেটাই কিন্তু করার চেষ্টা করেছেন। মাত্র 10 থেকে 15 মিনিট আগে আমার পাশে রয়েছে যে লরিটি, সেটি সরিয়ে ফেলার পরেই মূলত যান চলাচল কিছুটা স্বাভাবিক করতে পারছেন যে পুলিশ প্রশাসন। আমরা দেখেছি যে এক পাশের যান চলাচল কিছুটা দীর্ঘতি থাকলেও অন্য পাশে আটকে রেখে তারা একটি করে স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখন ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে যান চলাচলগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লেনটি আছে সেটি এখনো স্বাভাবিক করা হয়নি। তবে পুলিশ বলছেন যে আরও ঘণ্টাখানিক সময় লাগবে, এরপরেই পুরোপুরি স্বাভাবিক করা যাবে মহাসড়কের এই অংশটি। এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনা যারা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে পুলিশ হাইওয়ের ময়নামতি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বজনরা আসছেন, এসে তাদের কাছে যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা তারা সেরে মূলত হচ্ছে যে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করবেন। জানিয়ে রাখি যে যারা মারা গিয়েছেন একই পরিবারের 4 জন, তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তারা মূলত ঢাকাতে থাকেন, ঢাকা থেকে তারা বাড়িতে ফেরার পথে মূলত এই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই যে ইউটার্নটি, এটি কিন্তু আসলে একটি মরণপাতে পরিণত হয়েছে। মহাসড়ক নির্মাণের পরে কিন্তু এখানে বহু দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার পদুয়ার বাজারে দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন মাসুদ আলম। ঢাকা মাও এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রাইভেট কারের চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। রাতে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষে 4 বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আওলাদ হোসেন ও হাবিল। আর স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় 3 জন। কক্সবাজারের চকরিয়া থানা হেফাজতে থাকা দুর্জয় চৌধুরী নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্তে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মরদেহের সুরত হাল তৈরি করে পুলিশ। শুক্রবার রাত 2টা থেকে 4টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দুর্জয় চকরিয়া ভরা মুহুরি কালীবাড়ির এলাকায় কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। নিহতের স্বজনরা জানান তার বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে স্কুল ফান্ডের টাকা
আত্মসাতের অভিযোগে এনেছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এর প্রেক্ষিতে থানায় গেলে তাকে আটকে রাখা হয়। রাত 12টার দিকে স্বজনরা দুর্জয়ের সাথে দেখা করে আসেন। পরে সকালে গায়ের শার্ট দিয়ে পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। ও গতকাল স্বাভাবিক ডিউটির মতো গেছে স্কুলে, তো ওখানে ও বলছে ওর উপর অভিযোগ আছে তুমি চেক আমার সিগনেচার জাল করে তুমি টাকা তুলছো, এটা অভিযোগ করছে। থানা হেফাজতের ভিতরে একটা লোক কিভাবে মৃত্যুবরণ করে 4 ঘন্টার ভিতর, আরো দেখা যাচ্ছে যে 60 পিসি একটা লোক কিভাবে মৃত্যুবরণ করে, এটা আমাদের বোধগম্য নয়। এটা আমরা চকরিয়া থানার মধ্যে সিসি ক্যামেরা আছে এবং প্রশাসন আছে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত। খুলনার জেলখানা খেয়াঘাট এলাকায় ট্রলার দুর্ঘটনায় এখনও একজনের নিখোঁজ আছেন। রাতে 2 জনকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। নিখোঁজের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। সকাল থেকে ভৈরব নদীর জেলখানা ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। তবে সকালে নদীতে অতিরিক্ত স্রোতে অভিযান বিরতি দেওয়া হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষে 3 জন নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই অভিযান শুরু করে 3 বাহিনী। তবে আকাশ নামে অপর একজনকে উদ্ধার করা যায়নি। স্রোত কমলে আবারও অভিযান শুরু হওয়ার কথা জানায় উদ্ধারকারীরা। সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান। এছাড়া সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি। শুক্রবার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন শেষে কথা বলেন জনপ্রশাসন সচিব। এ সময় সঙ্গে ছিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি না হলেও কিছুটা যাতে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা অব্যাহত রাখা হবে। এদিকে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদা পাথর, জাপলং, বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস অ্যান্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ, একসাথে হয়ে আসছে। আর এটা যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। যে পাথরগুলি লুট হয়ে গেছে, সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে গিয়ে রাজধানীর সবজির দাম বেড়েছে কয়েক গুণ। ডিম ও মুরগির দামও চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কাঁচা পেঁপে ছাড়া 70 টাকার নিচে নেই কোনো সবজি। পটল 80 থেকে 100, টমেটো 150 থেকে 180, করলা 100 থেকে 120 এবং চিচিঙ্গা কেজি প্রতি 80 টাকা। শসা, ঝিঙা আর ধুন্দল বিক্রি হচ্ছে 100 টাকায়। চাল কুমড়া 70, লাউ 100, বেগুন মানভেদে 100 থেকে 180 টাকা আর আলুর কেজি 25 থেকে 35 টাকা। এক হালি লেবুর দাম আকার ভেদে 30 থেকে 60 টাকা আর ব্রয়লার 170 ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 300 টাকায়। উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজারেও, হালি বিক্রি হচ্ছে 47 টাকায়। প্রত্যেকটি মাছ কেজি প্রতি বেড়েছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। চড়া দামের জন্য বৃষ্টি ও সরবরাহের ঘাটতি বলছেন বিক্রেতারা। অবশ্যই উদ্যোগতে আমাদের জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছে কেনাকাটা, আমরা শহরে যারা বসবাস করি সীমিত আয়ের ভিতরে এমনভাবে কেনাকাটা দ্রুত উদ্যোগতির জন্য কেনাকাটা খুবই কষ্টসাধ্য। ক্রেতা হিসেবে আসলে আমরা বোকা হয়ে যাই।
হ্যাঁ মানে যারা বিক্রেতা তাদের যে যুক্তিগুলো মাঝে মাঝে আসলে তর্ক করতে ইচ্ছা করে না, ফলে যেটা হয়তো আমি 1 কেজি কিনতে এসছি সেটা হয়তো 250 বা আধা কেজি কিনে চলে যাচ্ছি। 1 কেজি কাঁচামরিচের দাম আজকে দেখা যাচ্ছে কেউ চাই 200, কেউ চাই 160। মালের দাম আপনার বাজারে উৎপাদন কম, ফসল উৎপাদন কম, বাজারে আসে মাল কম, দাম বেশি, তবে দাম আগের চেয়ে একটু কমছে। ককের দাম 300 টাকা করে বিক্রি করতেছি, গত সপ্তাহে 280-70 এরকম ভাবে বিক্রি করছে, এই সপ্তাহে একটু বেশি। কারণটা একটু সরবরাহ কম। সবজির দাম বাড়তি দিকে মানুষের মুরগির দামও বাড়তি দিকে কিনতে পারে না, কি লেগে মানুষের মানে ইনকাম কম, এই কারণে মানুষ কিনতে পারে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাজতন্ত্রের অবমাননা মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের এক সময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এর মাধ্যমে থাই রাজতন্ত্রের প্রতি তার অনুগত আছেন তা প্রমাণিত হলো। আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও থাই রাজনীতিতে তার প্রভাব এখনও বিস্তার করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। 2015 সালে স্ব-আরোপিত নির্বাসনে থাকার সময় দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন 2014 সালে তার বোন তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের পিছনে রাজ পরিবারের হাত আছে। এরপরই তার বিরুদ্ধে মামলা করে রাজ পরিবারের সামরিক বাহিনী। যদিও শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন থাকসিন সিনাওয়াত্রা। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীদের রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাধারীদের ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দান স্থগিত ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনের 83% বেসামরিক নাগরিক। ইসরায়েলের গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকে বেরিয়ে এসেছে এই তথ্য। ইসরায়েলের +972 ম্যাগাজিন ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে এই অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্যের নাম পরিচয় সহ 8,900 জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধা নিহতের তালিকা প্রকাশ করা হয়। ও সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নিহত ফিলিস্তিনির সংখ্যা ছিল প্রায় 53,000, যার অর্থ মাত্র 17% যোদ্ধা হলেও 83%ই বেসামরিক মানুষ। তবে এই বিষয়ে দ্য গার্ডিয়ান প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক সব জিম্মিদের মুক্তির লক্ষ্যে আলোচনা চালাতে প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও শর্তগুলো ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হতে হবে। একই সঙ্গে শিগগিরই উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবারে এই পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। এর আগে গেল সপ্তাহে কাতার ও মিশরের যৌথ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হয় হামাস। 60 দিনের সামরিক যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মির সঙ্গে 18 জিম্মির মরদেহ ফেরত পাবে ইসরায়েল। বিনিময়ে প্রায় 200 কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিবে নেতানিয়াহু সরকার। কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটির পাশে গাড়ি বোমা হামলা ও পুলিশ হেলিকপ্টারের ড্রোন হামলায় নিহত কমপক্ষে 14 জন। দুটি আলাদা ঘটনায় বেশ কয়েকজন আহতের তথ্য মিলেছে। যদিও হামলা দুটির যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আন্টোকিয়া ও পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে দুটি হামলা চালানো হয়। হামলাকারীদের তথ্যের বিনিময়ে $10,000 পুরস্কারের ঘোষণা দিয়েছেন কালি শহরের মেয়র। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর দাবি হামলার পিছনে রয়েছে গেরিলা গোষ্ঠী ফার্ক। আগামী বছর কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসী হামলা। সবশেষ গেল জুনে বামপন্থী গেরিলাদের বোমা হামলায় কালি শহর প্রাণ হারান কমপক্ষে 7 জন। কেনিয়ার মালিন্দি শহরের উপকণ্ঠে অবস্থিত কোয়া বিনজারো গ্রাম থেকে 5টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মরদেহগুলো কোনো রকমভাবে মাটি চাপা দেওয়া ছিল।
এই স্থানটি শাকাহোল বন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, যেখানে 2023 সালে 4 শতাধিক মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক দাঙ্গায় এসব হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, এসব ঘটনায় অঞ্চলটিতে এরই মধ্যে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ধারণা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। গেল জুলাই মাসে কেনে একটি আদালত জানায়, এই অঞ্চলটি ধর্মীয় সংঘাতে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এদের অনেকে অনাহার এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। অনূর্ধ্ব 23 AFC চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে শুক্রবার রাতে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচকে ঘিরে নিজেদের ষষ্ঠ অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশের যুবরা। সেখানকার কোচিং স্টাফরা গত ম্যাচের ভুলগুলো নিয়ে বিশেষভাবে কাজ করছেন। ফুটবলারদের আরও ঝালিয়ে নিতে অনুশীলনের বড় অংশ জুড়ে সেট পিস নিয়ে কাজ করা হয়েছে। ক্যাম্পে সফররত ফুটবলারদের মধ্যে কোনো ইনজুরির শঙ্কা নেই। বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ম্যাচটি রাত 9টায় শুরু হবে। ক্লোজডোর হয় খেলাটি দেখার কোনো সুযোগ থাকছে না। We are working very hard. The game didn't go the way we wanted last time, but inshallah, next খেলাটা আরো ভালো হবে। আমরা সব tactics আর স্ট্র্যাটেজি সব দেখতেছি কেমনে আমরা প্রথম খেলা থেকে ইমপ্রুভ করতে পারবো। আর ইনশাল্লাহ টুমরো আমরা সব রেডি, আমরা সব হাঙ্গ্রি। আমরা একটা ভালো রেজাল্টে এন্ড করতে চাই ভিয়েতনামের আগে। ট্রেনিংয়ে আমাদের কোচ যারা আছে ওনারা আমাদের সব ভুলগুলো শিখিয়ে দিচ্ছে। খুশির খবর হচ্ছে যে আমাদের সাথে এখন শেখ মোরসালিন একটু সমস্যা ছিল, ইনজুরি ছিল, ও ব্যাক করছে। তো এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বায়ার্নের সাথেই দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা প্রস্তুত ইনশাল্লাহ। ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইসকে ইউভেন্টাস থেকে 1 বছরের জন্য ধারে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। শর্ত সাপেক্ষে আগামী মৌসুমে এই চুক্তি স্থায়ী হতে পারে। 27 বছর বয়সী লুইস গত বছর অ্যাস্টন ভিলা ছেড়ে 43 মিলিয়ন পাউন্ডে 5 বছরের জন্য ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগে মিলিয়ে 204 ম্যাচ খেলেছিলেন এই ব্রাজিলিয়ান। 2023-24 মৌসুমে প্রিমিয়ার লিগে 35 ম্যাচে 9 গোল করেন লুইস। এরপরেই লন্ডন ছেড়ে ইতালি পাড়ি জমান তিনি। এর আগে 2017 সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে আসেন ডগলাস লুইস। 2 বছর ধারে জিরোনাতে খেলার পর অ্যাস্টন ভিলায় যোগ দেন এই ব্রাজিলিয়ান। লুইস ব্রাজিলের জার্সিতে 18 ম্যাচ খেলেছেন এবং 2021 সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। আগে থেকেই শঙ্কা ছিল, এবার পরিবর্তন হলো নারী বিশ্বকাপের ম্যাচের ভেন্যু। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী 30 সেপ্টেম্বর গৌহাটিতে ভারতের শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের বিশ্বকাপ। তাই লিগ পর্বের পরের 3 ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়েছে। এর মধ্যে বাংলাদেশের আছে 2 ম্যাচ। 20 অক্টোবর শ্রীলঙ্কা ও বাংলাদেশের নারীদের মধ্যকার ম্যাচটি হবে নাভি মুম্বাইয়ে এবং 26 অক্টোবর এই মাঠেই ভারতের বিপক্ষে নামবে বাঘিনীরা। নাভি মুম্বাই বাদে নারী বিশ্বকাপ আয়োজন করা বাকি ভেন্যুগুলো হলো গৌহাটি, বিশাখাপট্টনম, ইন্দোর এবং কলম্বো। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।